হ্যালো ভিএসওএস প্যারেন্টস, আজকে আমরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এর জন্য লেয়ার 2 এর প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন পেপার সলভ করব। এখানে টোটাল 20টা প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স এবং তোমার মডেল কোয়েশ্চেন পেপার দুটো একই মিলিয়ে মিশিয়ে আছে। প্রথম প্রশ্ন আমাদের সামনে আমি তুলে ধরেছি, এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। বলছে মৌলিক একক হিসাবে সময়কে টি ধরা হয়েছে, চাপকে প্রেসার থেকে পি ধরা হয়েছে এবং ত্বরণ এসিলারেশনকে তোমার এর বদলে এক্স ধরা হয়েছে। বেশ, তাহলে বলের একক এভাবে প্রকাশ করা যায়। তাহলে বলের একক অর্থাৎ ফোর্সকে কিভাবে প্রকাশ করা যাবে সেটা তোমাকে জানতে চাইছে। ফোর্স ইকুয়ালস টু কি হবে, যেখানে আমাকে বলে দিয়েছে টাইম, সময়কে কি ধরতে বলেছে, সময় সমান সমান টি, ঠিক আছে, বড় হাতের টিও ধরতে পারো। আবার চাপ বা প্রেসার সমান সমান পি, এসিলারেশন বা ত্বরণ সমান সমান তোমাকে এক্স ধরতে বলা হয়েছে। এই জায়গায় ফোর্স কি এরকম হবে। তো তোমরা ডিরেক্ট যারা করেছো একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে ঠিকই আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়তো হয়নি। এখানে বলের একক, বল সমান সমান তোমরা এভাবে করেছো, বল বাই যে ফোর্স ইকুয়ালস টু, তো এভাবে করা হয়েছে চাপ ইনটু ক্ষেত্রফল বা এরিয়া। এরপরে চাপকে পি রেখেছো, ঠিক আছে। এবার এই যে ক্ষেত্রফলটাকে লিখা হয়েছে এভাবে লিখেছো, ক্ষেত্রফলটাকে তোমরা এভাবে লিখেছো দৈর্ঘ্য এর স্কোয়ার বাই সেকেন্ড এর স্কোয়ার ইনটু আবার করেছো দৈর্ঘ্য স্কোয়ার বাই সেকেন্ডের স্কোয়ার ইনটু সেকেন্ড টু দি পাওয়ার 4 করেছো। তাহলে এখান থেকে এই জিনিসটাকে করেছো, তাহলে পি তোমার এটা এক্স, যেহেতু এক্স স্কোয়ার করে নিয়েছো আর টি টু দি পাওয়ার 4 করেছো, সমান সমান দিয়ে এটাকে লিখেছো, সাজিয়ে লিখেছো টি টু দি পাওয়ার 4 পি এক্স, মানে যে গুণিতক এক্স স্কোয়ার। তো এটা তোমার অপশান এ তে আছে, অপশান এ তোমার সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। কিন্তু হিসাব মতন আমার ক্লিয়ারিটি এলো না, প্রশ্নটার মধ্যে ক্লিয়ারিটি একেবারেই এলো না। কিন্তু আমি যদি ক্লিয়ারিটি আনার চেষ্টা করি তাহলে অঙ্কটা আমার যেভাবে হবে একটু বুঝিয়ে যদি বলি, দেখো আমার ফোর্স ইকুয়ালস টু আমরা জানি কি এম এ, বুঝতে পেরেছো। এরপরে এর মাত্রাগুলো যদি আমি নিই, দেখো তো এম ইন্টু অ্যাসিলারেশনে এল বাই টি স্কোয়ার। আবার উল্টো দিকে আমার পি, পি সমান সমান প্রেসার ইকুয়ালস টু এফ বাই আমার এ হচ্ছে ক্ষেত্রফল, বা এখান থেকে আমি পি সমান পাচ্ছি এফ বাই, এটাকে লিখতে পারি এল টু, বা আমি সাজিয়ে যদি লিখি এখান থেকে এই এফ ইকুয়ালস টু পি এল টু। তাহলে এই জিনিসটা এবারে এখানে যদি আমি করি, যেটা তুমি লিখেছো এম ডট এল বাই টু, তাহলে এটাকে আমি লিখতে পারি না এভাবে, সমান সমান পি, দেখো তো, ইন্টু এল বাই টি টু দি পাওয়ার টু এর হোল স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে এইটাকে এবার আমি যদি সাজিয়ে লিখি তাহলে আমার চলে আসবে, দেখো পি এক্স স্কোয়ার আর টি স্কোয়ার, পি এক্স স্কোয়ার, সরি টি টু দি পাওয়ার 4। তাহলে এবারে এটাকে আমি সাজিয়ে লিখে দিতে পারবো, এটাই তো আমার চলে আসছে, এটা অ্যান্সারে আসছে, আছে তো পি এক্স স্কোয়ার টি টু দি পাওয়ার 4, জাস্ট সাজিয়ে লিখলেই হয়ে আসবে। তাহলে দেখো তো আমি এটাকে সাজিয়ে লিখছি টি টু দি পাওয়ার 4 পি এক্স স্কোয়ার। বেশ, এটা হলো অ্যান্সার। তাহলে এই যে এফ ইকালস টু এম এ, এই ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কটাকে পুট করার চেষ্টা করবে, তাহলে খুব ইজি হয়। নেক্সট প্রশ্ন দেখো, দুয়েরটা দারুণ একটা প্রশ্ন দিয়েছে, একটু বোঝার চেষ্টা করবে কি বলছে। বলছে একজন ব্যক্তি 2 মিটার পার সেকেন্ড গতিবেগে সমতল আয়নার দিকে আসছে, ব্যক্তি ও তার প্রতিবিম্বের মধ্যাকার দূরত্বের যে হারে কমবে তা হলো। তাহলে আমি একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। আমি এই একটা আমার আয়না এঁকেছি, মিরার, সেখানে এখান থেকে একজন ব্যক্তি কি করছে, 2 মিটার পার সেকেন্ড গতিবেগে আয়নার দিকে এগোচ্ছে
একইভাবে এখানে তার প্রতিবিম্বটাও ঠিক আয়নার দিকে এগিয়ে আসছে। একইভাবে প্রতিবিম্বটা আয়নার দিকে এগিয়ে আসছে। তাহলে এ যদি 2 মিটার পার সেকেন্ড গতিবেগে এগোয়, প্রতিবিম্বটাও এদিকে আসবে 2 মিটার পার সেকেন্ড এই বেগে এগিয়ে আসবে। তাহলে ব্যক্তি ওর প্রতিবিম্বের মধ্যকার দূরত্ব যে হারে কমবে সেটা হবে, দেখো এই যে আমি করেছি ও ডট এবং আই ডট, এইটাকে যদি নিয়ে নিই তাহলে এটা আমার এই দুটোকে যদি আমি এখান থেকে এ আসবে, এখান থেকে এ আসবে, তাহলে দুজনেই কমবে। এ 2 কমলে এও 2 কমবে, তাহলে 2 ইন্টু 2 সমান সমান 4 মিটার পার সেকেন্ড এই হারে কমবে। তাহলে এটা আছে অপশন সি, দেখো অপশন সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। ধরতে পেরেছো? নেক্সট প্রশ্নে চলো। 3 দাগের প্রশ্নটা ইজি প্রশ্ন, আমি বলার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিছু পরিমাণ তরল থেকে স্থির হারে তাপ বের করে নেওয়া হলো। হারটা কি স্থির হার, একটা ফিক্সড স্থির অবস্থায় বের করা হচ্ছে। নিম্নের প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোন চিত্রটি এই পরিস্থিতিকে সবচেয়ে সঠিকভাবে প্রকাশ করায়? দেখো উলম্ব চিত্রে আমি টেম্পারেচার রেখেছি এবং হরাইজন্টাল মানে ভূমি বরাবর আমি সময়কে রেখেছি। তাহলে এই অবস্থায় দেখো আমার সময় যত গড়াবে আমার টেম্পারেচার তত কমবে। অপশন এ যদি আমি দেখি তাহলে অপশন এতে আমার কি হচ্ছে ভালো করে দেখার চেষ্টা করো। প্রথমে টেম্পারেচার কমছে সময়ের সাথে সাথে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে, আবার কমছে, দিকে কমে কমে সময় একটা টেম্পারেচার যেটা ছিল পুরো শেষ হয়ে শীতল হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট টাইমে। কিন্তু এটা সম্ভব না। আমাকে বলছে তাপমাত্রা বের করছি মানে আমার তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। তাহলে এভাবে তো হওয়ার কথা নয়। অপশন বি তে দেখো তাহলে এটা ভুল। এ কি হয়েছে? বাড়ছে, সমান্তরালভাবে চলছে মানে বাড়ছেও না কমছে না, আবার বাড়ছে, তাহলে এটাও ভুল। এবার সিটা দেখো, আমার সময়ের সাথে সাথে একদম ফিক্সড রেটে কমলো, তাহলে এই জায়গায় এসে আমার জিনিসটার মধ্যে তো টেম্পারেচার একদম লো হলো, আর তো এটার মধ্যে তো উষ্ণতা থাকবে না। তারপরে দেখা যাচ্ছে উষ্ণতা আবার কমছে, মানে সময় এখানে আমার ফিক্স শেষ হয়ে যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে উষ্ণতা কমছে, দিয়ে আবার চলছে, আবার ইনভার্সলি ঘুরে আসছে। তাহলে সেই হিসাবে এটা ভুল হচ্ছে। সঠিকভাবে প্রকাশ করা যাচ্ছে একমাত্র অপশন সি হয়ে যাবে কারেক্ট। সময়ের সাথে সাথে দেখো কমেছে, আবার একটা ফিক্সড চলছে, উঠেনি কিন্তু, সরি আমি ভুল আঁকছি, এই যে ফিক্সড চলছে আবার কমছে, কমতে কমতে নির্দিষ্ট স্থানে এসে শেষ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, দেখো 4 প্রশ্নটা। 0.5 ঘন বিশিষ্ট কর্কের একটি টুকরোকে 0.8 ঘনত্বের একটি সংকর ধাতুর বস্তুখণ্ডের সাথে বাঁধা হলো। তার মানে দুটো বস্তুকে বাঁধা হচ্ছে, একটা 0.5 আর একটা হচ্ছে 8। সংযুক্ত বস্তুখণ্ডটি মানে দুটো কর্ক এবং সংকর ধাতু সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে, জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে সম্পূর্ণভাবে। এই সংযুক্ত বস্তুখণ্ডটিতে কর্ক এবং ধাতুর ভরের অনুপাত কত? তাহলে খুব সোজা প্রশ্ন আমাকে দিয়েছে। আমি বিভিন্ন ভাবে অঙ্কটাকে করতে পারি। আমাকে যেটা দেয়া হয়েছে দেখো, কর্কের ঘনত্ব আমি একটু লিখে লিখে করছি, সরি ইংটা চেঞ্জ করছি। কর্কের ঘনত্ব বা ডেনসিটি আমার কত দিয়েছে? 0.5 গ্রাম সেমি কিউব। এটা গেল আমার কর্কের ঘনত্ব। আবার ধাতুর ঘনত্ব, ঘনত্ব কত দিয়েছে? আমার 8 সেমি কিউব হয়েছে। এবার দুটোকে যদি আমি মিক্সড করি, দুটোকে যদি আমি মিক্সড করি তার আয়তন কত হবে গো? সংযুক্ত করার পর আয়তন কত হবে? সমান সমান আমি ধরলাম ভলিউমটা হবে ভিসি এম কিউ, দুটোকে যোগ করলাম, তাহলে এরা সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত অবস্থায় ভাসছে। তাহলে এদের ভরটা আমার জানা নেই। তাহলে সবার প্রথম আমি যদি একটু ধরে নিই যে কর্কের ভর, কর্কের মাস সমান সমান m1, আবার ধাতুর মাস, সংকর ধাতুর মাস সমান সমান m2। আমি এই দুটো ধরলাম যেহেতু জানি না। এবার এদের ঘনত্ব দরকার, তাহলে ডেনসিটি ইকুয়ালস টু, ডেনসিটি আমরা জানি কি মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম থেকে আমি ডেনসিটি পাই।
এবার এখানে আমি দেখো তো ডেনসিটি যেটা আমি বললাম মাস বাই ভলিউম, সেখান থেকে আমি ভলিউমটা বের করতে পারবো মাস বাই ডেনসিটি, এটা আমি বের করে নিতে পারলাম। ধরতে পেরেছো? তাহলে কর্কের ওজন প্লাস ধাতুর ওজন, এই দুটো ওজন আমি মিক্সড আপ করেছি, এইটাকে যেটা ধরেছি, এই দুটোকে যখন আমি জলে ফেলবো তাহলে সেটার দ্বারা অপসারিত জল যেটা হবে দুটো সমান হবে। তাহলে আমি যদি একটু লিখি কন্ডিশন অনুযায়ী, আমার সংযুক্ত ধাতুর দ্বারা জল অপসারণ যেটা করছে সেটা সমান সমান তারা যে পরিমাণ জলটা অপসারিত করছে সেটা। তাহলে সংযুক্ত দুটো ধাতু হচ্ছে M1 গ্রাম প্লাস M2 গ্রাম, এই দুটো ধাতুকে জলে যখন ফেলবো তাহলে তারা তাদের কি পরিমাণ জলটা অপসারিত করবে, তাহলে ভলিউম 1 প্লাস ভলিউম 2, ঠিক আছে, 1 গ্রাম পার সিসি গ্রাম। এবার এইটাকে জাস্ট সলভ করে দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে এটাকে আমি যদি করি, প্রথমত এখান থেকে আমি একটা জি যদি কমন নিই তাহলে M1 প্লাস M2 ইকুয়ালস টু V1 প্লাস V2 গ্রাম। ধরতে পেরেছো? এবার একটু সলভ করছি, আরো একটু দেখো, সমান সমান এটাকে আমি বোথ সাইডে জি জি যদি আমি কাটি তাহলে আমি কি দেখতে পাচ্ছি গো? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি M1 প্লাস M2 ইকুয়ালস টু, এই V1 কে আমি লিখতে পারি মানে ভলিউমকে লিখতে পারি মাস বাই ডেনসিটি। এবার প্রথমটা ডেনসিটি জানি না 1, প্লাস ভলিউম 2টাকে লিখতে পারি M2 ভর, আর এর ডেনসিটি হচ্ছে আমার D2। একদম ইজি ছিল। এইবার আমার যে ডেনসিটি গুলো দিয়েছে সেগুলোকে যদি আমি একটু বসাই, সমান সমান দেখো M1 প্লাস M2 ইকুয়ালস টু, প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে আমার M1 বাই ডেনসিটি আমার দেখো 0.5 দেওয়া হয়েছে, প্লাস তারপরেরটা হচ্ছে M2 বাই আমার দেওয়া হচ্ছে 8। তাহলে এখানে আমি যদি দশমিকটা ওঠাই তাহলে আমার কি আসবে, দশমিকটা যদি আমি ওঠানোর চেষ্টা করি তাহলে যেটা আমার আসবে দেখো সমান সমান M1 প্লাস M2 ইকুয়ালস টু, দশমিক ওঠালে উপরে 10, তাহলে 10M1 বাই 5 প্লাস আমার M2 বাই 8। তাহলে এটা আমার আসছে, এতদূর তো কোনো ডাউট নেই। তাহলে এবার এটাকে আমি একটু যদি সলভ করি এই পার্টটাকে, শুধু শুধু এই পার্টটাকে, তাহলে এটার হচ্ছে আমার 40, তাহলে 8 মানে 80M1 প্লাস হচ্ছে আমার 5M2, আমার 5N2। এবার যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার দেখবে কি আসবে, 40M1 প্লাস 40M2 ইকুয়ালস টু 80M1 প্লাস 5M2। এবারে এটাকে আরেকটু সলভ যদি করি, 40M1 মাইনাস 80M1 সমান সমান 5M2 মাইনাস 40M2। তাহলে এটাকে আমি যদি সলভ করি তাহলে আরেকটু আসবে মাইনাস 40M1 সমান সমান মাইনাস 35M2। তাহলে কাটাকাটি যদি করি, 7 মাইনাস মাইনাস 7, 5 আষ্টে 40, 5 7 35, তাহলে M1 ইস টু M2 হবে 7:8। আমার অপশানে থাকা উচিত 7:8। কত নম্বর অপশানে আছে? 7:8, 7:8, এই যে অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার 7:8। প্লবতার সূত্র থেকে দিয়েছিল, সোজা প্রশ্নই ছিল। চলো নেক্সট প্রশ্নে। 5এরটা কি দিয়েছে, নিচের কোন পরিস্থিতিটি বাস্তব ক্ষেত্রে অসম্ভব মানে হতে পারে না? বলছে বস্তুর বেগ এবং ত্বরণের অভিমুখ বিপরীত। হ্যাঁ, এটা হতে পারে। বেগ এবং ত্বরণ যেটা এক্সিলারেশন, সে দুটোর বেগ সে দুটোর অভিমুখটা ডাইরেকশনটা আলাদা হতে পারে, তাহলে এটা বাস্তব ক্ষেত্রে সম্ভব। বেগ শূন্য, হ্যাঁ হতে পারে, কিন্তু ত্বরণ শূন্য নয় না। হ্যাঁ ঠিকই বলেছে, এটা সম্ভব। বস্তুর ত্বরণ ধ্রুবক,
মানে কনস্ট্যান্ট, কিন্তু বেগ পরিবর্তনশীল। হ্যাঁ, এটাও তো ঠিক, সেটা ভেরিয়েবল। আবার বস্তুর বেগ ধ্রুবক, আচ্ছা ভেলোসিটি দিচ্ছে তোমার কনস্ট্যান্ট, কিন্তু এসিলের না, এটা হতে পারে না, এটা হতে পারে না। অপশন ডিটাই ভুল হচ্ছে। অপশন ডি মানে ভুল হচ্ছে তাই সঠিক, আমাকে ভুলটা জানতে চাইছিল। নেক্সট এটা বলো তো, যে বলছে একটি ইঞ্জিন সমগতিতে একটি পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। ইঞ্জিন মানে ট্রেন ইঞ্জিন ধরলাম, তাহলে আমি একটু আঁকার চেষ্টা করি। ধরো এই একটা ট্রেন ইঞ্জিন, ট্রেন আমার আসছে, একটা ট্রেন আমার সমগতিতে এগিয়ে চলছে। কিসের দিকে? ধরো এখানে একটা আমার পাহাড় আছে, ব্লক আঁকলাম, তাহলে একটা একটা পাহাড় আছে, পাহাড়ের দিকে এগিয়ে চলেছে। এবার কি হচ্ছে, যখন এটি পাহাড় থেকে 0.9 কিমি, 0.9 কিমি মানে আহ, আচ্ছা 900 মিটার, যখন এটা পাহাড় থেকে 900 মিটার দূরে, তাহলে এই ইঞ্জিন থেকে এই পাহাড়ের এই অবধি মানে টানেলে ঢোকার আগে অবধি এর দূরত্ব হচ্ছে 900 মিটার। তখন এটি একটি তাৎক্ষণিক হুইসেল বাজায়, তার মানে পাহাড়ে ঢুকবে, এখানে একটা হর্ন দেয়, যার প্রতিধ্বনি 5 সেকেন্ড পরে ড্রাইভার শুনতে পায়। তাহলে সাউন্ড ওয়েভের সাউন্ড তরঙ্গটা আমার গেছে, পাহাড়ে এখানে ধাক্কা খেয়েছে, ফিরে এসে আবার এখানে এর কানে চলে এসছে। বাতাসে শব্দের গতিবেগ যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে ইঞ্জিনের গতিবেগ কত? তাহলে এটা থেকে আমাকে ইঞ্জিনের গতিবেগ জানতে চাইছে। তাহলে আমি এটাকে সলভ করতে পারছি এইভাবে, দেখো তাহলে যে প্রশ্নটা দিয়েছে 1 সেকেন্ডে আমার শব্দের গতিবেগ, বাতাসে 1 সেকেন্ডে শব্দের গতিবেগ মানে যায় হচ্ছে আমার কত, 330 মিটার, মিটার পার সেকেন্ড লিখবেন, আমি তো 1 সেকেন্ডে লিখলাম। তাহলে আমার 5 সেকেন্ড টোটাল লেগেছে, তাহলে 5 সেকেন্ডে ওটা টোটাল কত দূর যাবে গো? 330 × 5 মানে 300, 150, 1500, আর এটা 150 মানে 1650 মিটার। 5 সেকেন্ডে এতটা যাওয়া উচিত, কিন্তু আমার কি বলেছে, এখান থেকে এটার দূরত্ব কত? 900 মিটার। এখান থেকে এটা আমার দূরত্ব হচ্ছে 900 মিটার। তাহলে দেখো তো বাবা, টোটাল আমি হচ্ছে পাচ্ছি 1650 মিটার, তার মধ্যে পাহাড় থেকে এটা দূরত্ব হচ্ছে 900 মিটার, তাহলে বাঁচছে কত আমার? 750 মিটার, বাঁচছে আমার 750 মিটার। তাহলে এই 750 মিটার আমার গেছে 900, গেছে 900, এরপরে ঘুরে এসছে 750, মানে এত দূর ঘুরে চলে এসছে, 900 অব্দি গেছে, ঘুরে এসে 750-এ পৌঁছে গেছে, এত দূর পৌঁছে গেছে, মানে আরো কত লাগবে? তাহলে এইখান থেকে এই দূরত্বটা আমার এখনো বাকি, তাহলে টোটাল দূরত্ব আমার এখান থেকে এটা 900, 900-র মধ্যে ঘুরে এসছে 750, কারণ এই যে 5 সেকেন্ডে আমার এতটা গতিবেগ যাবে। তাহলে 900 মাইনাস 750 মানে কত? আরো 150 মিটার পথ আমার বাকি আছে, এই সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা যদি এই হিসাবে ধরা হয়, 150 মিটার পথ বাকি আছে। তাহলে এবার যেটা আমাকে দিয়েছিল 5 সেকেন্ডে পরে শুনতে পাচ্ছে, তাহলে এই 5 সেকেন্ডে সে এই যে 150টা পাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে সে শুনতে পাচ্ছে, যেটা যাচ্ছে 5 সেকেন্ডে যেটা যায় 150 মিটার। তাহলে আমার 1 সেকেন্ডে কত যাবে সেই হিসাবে ইঞ্জিনের গতিবেগটা আমি পেয়ে যাব। 1 সেকেন্ডে যাচ্ছে 150/5, 5×3 = 15, 30, তাহলে 30 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ইঞ্জিনের গতিবেগ, 30 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার ইঞ্জিনের গতিবেগ। অপশন বিতে আছে। আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসটা খুব ইজি ভাবে, সাউন্ডটা আমার গেছে, পাহাড়ে ধাক্কা খেয়ে ড্রাইভারের কানে, 5 সেকেন্ড পরে ফিরে এসছে। আমার ইঞ্জিন থেকে পাহাড়ের দূরত্ব 9 কিমি, 0.9 কিমি মানে 900 মিটার, এবং বাতাসে আমার শব্দের গতিবেগ যেটা বলছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে আমার টোটাল যাওয়া উচিত ছিল 1650। তাহলে পাহাড় থেকে, ইঞ্জিন থেকে পাহাড়ে হচ্ছে 900, সেখান থেকে সাউন্ডটা ফ্রিকোয়েন্সি আবার ব্রেক করছে, ব্রেক করে এসছে যখন, তখন 5 সেকেন্ডে যেটা হচ্ছিল 1650 সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কোথায় কমপ্লিট হয়ে যাচ্ছে? এই জায়গাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে বাকি আছে কতটা? টোটাল 900, এই অবধি ঘুরে এসে মানে 750 আরো, তাহলে বাদ বাকি 150 থেকে গেছে। তাহলে এই 5 সেকেন্ডে আমার 150 মিটার যাবে ইঞ্জিনটা, 1 সেকেন্ডে কত সেই হিসাবে তার গতিবেগটা পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ, নেক্সট প্রশ্নে।
এটা একটু বলো। একটি লাল বর্ণের আলোক রশ্মি কাঁচের তৈরি বাহুর প্রিজমের একটি প্রতিসারক তলে লম্বভাবে আপাতিত হয়। তার মানে একটা লাল রঙের আলো, এটাকে লাল আঁকা উচিত ছিল। লাল রঙের আলোটা প্রিজমের একটা তলে কি হচ্ছে, লম্বভাবে পতিত হলো। লম্বভাবে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে পতিত হলো। তার মানে এই অ্যাঙ্গেলটা সে যেটা করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ। যদি কাঁচ ও বাতাসের মধ্যে সংকট কোণ 45 ডিগ্রি হয়, কাঁচ এবং বাতাসের মধ্যে সংকট কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে প্রিজম থেকে নির্গমনের সময় আলোক রশ্মির সর্বাধিক বিচ্যুতি কত হবে, মানে চ্যুতি কত হবে। তাহলে সবার ফার্স্ট অফ অল বলেছে দেখো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহু সমান, তিনটে কোণ সমান। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান 60। আমি একটু লিখে বলছি, এটা 60, এ বাইরেরটাও 60, এটাও 60। তাহলে 60 ডিগ্রি একটা কোণ করে এই আমার একটা ত্রিভুজ অঙ্কন করেছে। এরপরে দেখো এই যে এটা, এই কোণটা আমার 90 ডিগ্রি, মানে এই কোণটাও এখান থেকে এটাও আমার হচ্ছে 90 ডিগ্রি। এটাও তো আমার 90 ডিগ্রি হবে, ধরতে পেরেছো? এই কোণটাও আমার হবে কত, 90 ডিগ্রি। কারণ একটা সরলরেখার উপর একটা বৃত্তচাপ যদি তুমি অঙ্কন করি, টোটাল হয় 180 ডিগ্রি। তাহলে এটা 90, এদিকে 90, এদিকে 90। তাহলে দেখো এটা যদি আমার একটা ত্রিভুজ হয়, এইখান থেকে এইটা এবং এটা, তাহলে এটা 60, এটা 90, কত হলো 150। তাহলে ত্রিভুজের তিনটে কোণের মান কত হয়, 180। তাহলে বাঁচছে কত, তাহলে এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমার কমপ্লিট হয়েছে। এত দূর কোনো আমার অসুবিধা নেই। এবার এই আলোটা এখানে এসে যখন পৌঁছাচ্ছে, তখন আলোটা এইভাবে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সে বিচ্যুতি ঘটছে, এদিকে আলোটা বেন্ড করছে। তাহলে যে জায়গা থেকে আলোটা বিচ্যুতি ঘটছে, সেই জায়গায় আমি যদি একটা উলম্ব আঁকার চেষ্টা করি, অর্থাৎ নর্মাল যদি আঁকার চেষ্টা করি, তাহলে এই যে আমার এইটা, তাহলে দেখো আমি এইখান থেকে এই যে লম্বটা এঁকেছিলাম, এই যে লম্বটা এখান থেকে এটা পুরো এত দূর, তাহলে এইটা এইখান থেকে, এই লম্বটা এইখান থেকে আমার এইটা হবে 90 ডিগ্রি, আবার এইখান থেকে এটা হবে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তার মানে এই 90 ডিগ্রির ক্ষেত্রে এই কোণটা পেয়েছি আমি 30, এইখান থেকে এটা 90 এর মধ্যে এটা 30, তাহলে এই কোণটা কত থাকছে, 60, ধরতে পেরেছো? তাহলে এই কোণটা যদি আমার 60 হয়, তাহলে এই যে কোণটা, এই কোণটাও কত হবে, এটা হবে আমার 60 ডিগ্রি। তাহলে এই কোণটা যে থাকছে, এটা হচ্ছে আমার 60, পরপর আছে। তাহলে টোটাল 180। তাহলে এই জায়গাটা হয়ে যাবে, দেখো আমার সঠিক অ্যান্সার 180 ডিগ্রি। দেখো এখানে আমাকে দুটো কন্ডিশন দিয়েছে। কি দিয়েছে, উলম্বভাবে উপরের দিকে ইউ গতিবেগে নিক্ষেপ করা একটি পাথরের সর্বোচ্চ হাইট হচ্ছে তোমার হচ্ছে এইচ। তাহলে প্রথম কন্ডিশনের ক্ষেত্রে তুমি যখন একটা পাথরকে উপরের দিকে ছুটছো, সর্বোচ্চ হাইট যখন সেটা হচ্ছে, সেটা স্মল এইচ এবং ইউ গতিবেগে। দ্বিতীয় কন্ডিশনে তুমি সেইটাকে ছুটছো, সেটা সর্বোচ্চ হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ, এবং সেটা হচ্ছে তোমার, যেটা ছুটছো সেটা আবার 2u, মানে ডবল গতিবেগে ছুটছো। ঠিক আছে? তাহলে হাইয়েস্ট উচ্চতা যখন লাভ করছে, তখন স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা সোজা প্রশ্ন আছে, আমরা বিভিন্নভাবে অঙ্কটা করতে পারি। আমরা এই ভ্যালোসিটি থেকে নিয়ে করি, আমরা যে ফর্মুলাটা জানি ফর্মুলা বেসেও করতে পারি। আদারওয়াইজ বিভিন্নভাবে অঙ্কটাকে করা যায়, বিভিন্নভাবে করা যায়। ফর্মুলাটা প্রথমে আমি লিখে দিচ্ছি, ভ্যালোসিটি ভি স্কোয়ার ইকুয়ালস টু, মানে গতিবেগ যেটা, সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g স্মল এইচ। এই ফর্মুলাটা নিশ্চয়ই সবার মনে আছে। তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমি একটা একটা করে কাজ করছি। আচ্ছা, আমাদের ভ্যালোসিটি অর্থাৎ উচ্চতা, আমরা জানি উচ্চতা যেখানে সর্বোচ্চ, মানে এইখানে এর উচ্চতা সর্বোচ্চ, এখানে উচ্চতা সর্বোচ্চ, উচ্চতা যেখানে সর্বোচ্চ, সেখানে বেগ ভ্যালোসিটি সমান সমান 0 হয় না। তাহলে এই কন্ডিশনে আমি যদি দেখি এইটা আর এইটা এই ফর্মুলা দিয়ে, তাহলে ভি আমার 0 পুট হয়ে যাচ্ছে। আমি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে দেখছি, ভি যদি 0 হয়, তাহলে আমি পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস 2gh, বা এইটাকে আমি লিখতে পারি যে ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh। এটা মাইনাসে হবে, হ্যাঁ আমি ভুল করে লিখলাম, এটা ফর্মুলাটা হচ্ছে মাইনাস, আমি ভুল করে প্লাস লিখে দিয়েছি, মাইনাস। তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে আমার, 2gh আসছে না? বা এখান থেকে আমি যদি হাইটটা ধরি, ম্যাক্সিমাম যেটা হাইট এখানে স্মল এর ক্ষেত্রে, তাহলে ইউ স্কোয়ার বাই 2g,
আবার সেকেন্ডে যদি আমি দেখি, সেকেন্ডটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এর ভেলোসিটি এখানে 0, তাহলে এর ভেলোসিটি 0 মানে এখানে ক্ষেত্রে আমি পাবো যে 2u², যেটা 2, আচ্ছা, হোল স্কয়ার দিয়ে দাও, সমান সমান আমার আসছে 2g H, বা এইটাকে আমি যদি করি 4u² ইকুয়ালস টু 2g H। আবার একটুখানি আমি যদি এটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে হাইট H সমান সমান আমি কি পাবো, 4u² বাই আমার 2gh, বা সমান সমান এভাবে করতে পারো, মান বসাতে পারো, অথবা এখানে তুমি যেটা বের করে রেখেছো দেখো তো, এইচ এর ভ্যালু বের করেছো দেখো তুমি, u²/2gh, তাহলে এখানে আমার u², এই যে জায়গাটা দেখো তো, u²/2gh, তাহলে এক্ষেত্রে আমি H এর ভ্যালু বসাতে পারি 4 × H, জি এর ভ্যালু বসাতে পারি 4 × H, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক H সমান সমান 4 h, তাহলে এটা আছে, হ্যাঁ আছে, দেখো তো অপশান সি তে আছে, দেখো অপশান সি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইজি প্রশ্ন আছে, একটু দেখো। আমাকে কি বলছে, দুটি বস্তুর ভর, প্রত্যেকটির ভর m, মানে m করে আমি ধরলাম, একটি বাক্সের মধ্যে পরস্পরের থেকে d দূরত্বে রাখা আছে। তাহলে একটা বাক্সের মধ্যে দুটো দূরত্ব সমান করে দুটো বস্তুকে রাখা হয়েছে। ভর দুটিতে যথাক্রমে +q এবং -q আধান রয়েছে। তাদের মধ্যবর্তী পারস্পরিক মহাকর্ষীয় আকর্ষণ বল Fg এবং স্থির তড়িতীয় আকর্ষণ বল Fe। এবার বাক্সটির মধ্যে এমনভাবে জল ঢালা হলো যাতে ভর দুটির আধান এবং তাদের পারস্পরিক দূরত্ব অপরিবর্তিত থাকে। তাহলে দেখা গেল, তাহলে এক্ষেত্রে কি দেখা যাবে, কি দেখা যাচ্ছে, Fe অপরিবর্তিত থাকছে কিন্তু Fg না, এটা হয় না, এটা হতে পারে না। Fe অপরিবর্তিত থাকছে কিন্তু Fg হ্রাস না, Fe এবং Fe ও Fg উভয়ই অপরিবর্তিত না, Fg অপরিবর্তিত থাকে কিন্তু Fe পরিবর্তিত হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এইটাই হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এবার এটা বলো, সুন্দর প্রশ্ন দিয়েছে, কি দিয়েছে, যখন 235 ভর সংখ্যা বিশিষ্ট একটি ইউরেনিয়াম পরমাণুকে একটি দ্রুত গতিশীল নিউট্রন কণার দ্বারা আঘাত করা হয়, তখন যথাক্রমে পি এবং, এটা তোমাদের লেয়ার 1-এ দিয়েছে, 2024 সালে লেয়ার 1-এ এই প্রশ্নটা দিয়েছিল, তার একটু ধরন আলাদা। তখন যথাক্রমে পি এবং কিউ ভর সংখ্যার দুটি অপেক্ষাকৃত হালকা পরমাণু এবং 3টি দ্রুত গতিশীল নিউট্রন কণা উৎপন্ন হয়। পি এবং কিউ এর মধ্যে সঠিক গাণিতিক রূপটি হলো, তাহলে একদম সুন্দর, তো পি এড করে দাও, পি প্লাস কিউ প্লাস এটা হবে 3 তোমার, সমান সমান কত আসবে, 235। তাহলে আমি করতে পারি না, পি প্লাস কিউ একদম ইজি ছিল, সমান 235 - 3, তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু হবে আমার 232। তাহলে এই পি প্লাস কিউ এর ফর্মুলা জানতে চাইছে 232, অপশান কোথায় আছে, ডি, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এটা পারবে, কি বলছে, বিশুদ্ধ জল তড়িতের পরিবাহী নয়, তবে যদি বিশুদ্ধ জলে কোনো উপযুক্ত পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে দ্রবণটি পরিবাহী হয়। এক্ষেত্রে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি উপযুক্ত হবে, H2SO4 মেশালেই হয়ে যায়। নিচের কোন অধাতুটি গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়, অধাতু বলেছে এবং তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়, কি, অপশন এ। নিচের কোন যৌগটিকে প্রমাণ চাপে তরলে পরিণত করা যায় না, প্রমাণ চাপে তরলে পরিণত করা যায় না, তাহলে অপশন বি হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার, NH4Cl। নেক্সট এটা বলো, লৌহ নির্মিত কোন বস্তুর মরিচা ধরার জন্য নিম্নলিখিত কোন ধাতুর প্রলেপ সর্বাপেক্ষা, আমরা জানি সাইকেল টাইকেলে যেটা হয় জিঙ্ক, গ্যালভেনাইজেশন পদ্ধতিতে যেটা দেওয়া হয়। নেক্সট এই প্রশ্নটার উত্তর দাও দেখি, নিম্নের কোন রাসায়নিক বিক্রিয়াটি জারণ বিজারণ কোনটি হয়নি, জারণও হবে না বিজারণ হবে না, জারণ বিজারণ তুমি অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটোর মধ্যে কম্পেয়ার করে একটা একটা করে দেখো, আমি এটা অ্যান্সারটা করেই দিচ্ছি, তোমরা এটা পরে চেক করে দেখতে পারো, যে হাইড্রোজেন বা অক্সিজেনকে কম্পেয়ার করে দেখতে পারো গ্রহণ বা বর্জন হয়নি।
এবার এটা বলো, হাইড্রোজেন পারঅক্সাইড নিম্নলিখিত বিয়োজন বিক্রিয়া সম্পর্কে কোনটি সত্য? একদম অপশন সি কারেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? হাইড্রোজেন পারঅক্সাইড একই সাথে জারক এবং বিজারক পদার্থ। কি বলছে, যদি পরমাণুর অক্টেটের পরিবর্তে স্টেপটেট সবচেয়ে বাইরের কক্ষে 7টা ইলেকট্রন পেতে ইচ্ছুক হয়, প্রথম কক্ষে 2টি ইলেকট্রন রেখে, তাহলে সোডিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক 11 এবং অক্সিজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 8 বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেতটি কি হবে? NaO2। NaO2 অপশন এ সঠিক হয়ে যাবে। এবার এটা তোমরা করতেই পারবে। দেখো, প্রথমে দিয়েছে 5, তারপরে 15 ঘনত্ব বিশিষ্ট দুটি পরস্পর মিশ্রণ, মানে তার দুটো মিশ্রণকে ফেললে কিন্তু মিশে যাবে। তরলে সমান ভর মিশ্রিত করা হলো, মিশ্রণের ঘনত্ব কত হবে? তাহলে ধরে নাও প্রথমটা m প্লাস m, দুটো মিশ্রণ, সেটাকে যেভাবে হচ্ছে m/5 প্লাস m/15, তাহলে এটাকে একটু সলভ করে দাও। তাহলে উপরে হচ্ছে 2m, নিচে হচ্ছে আমার 15, তাহলে সমান চিহ্নটা এখানে আসবে। 5 3 15, 3m প্লাস m, তাহলে দেখো এটা যেটা আমার আসছে 2m, এটা উল্টে গেলে 15/4m, তাহলে কাটো, 2 দুনে 4 কাটো, তাহলে কত আসবে গো? 15/2 সমান 7.5। 7.5 আমার আছে, হ্যাঁ অপশন বি আছে, এটা সঠিক অ্যান্সার। এবার ইজি প্রশ্ন ছিল এটা, আগের দিন তোমরা ডি বলছিলে, কিন্তু এটা একটু চেক করবে, এটাকে একটু চেক করে নেবে সব। কিন্তু এই যে দেখো তো SO2, এই SO2 না, SO2 কে এটা পাওয়া যায় না, SO2 থেকে দেখো তো H2SO3 এবং H2SO4। তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই 20-র অ্যান্সারটা এ নাকি ডি। ঠিক আছে, তো এই পার্টে আমরা এতদূর করলাম, পরের একটা পার্টে আমি ফিজিক্সের আরেকটা পোর্শন করাচ্ছি।